আসসালামু আলাইকুম। রাত ১০টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। রমজানের দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি, কর্মকর্তা সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা। শ্রম আইন সংস্কার করার নির্দেশ প্রধান উপদেষ্টার। উড়োজাহাজ বানানো জুলহাসের পাশে দাঁড়ালেন তারেক রহমান। পুলিশ সেনাবাহিনীর সহায়তায় কার্যালয় থেকে বের হলেন বিএসইসি চেয়ারম্যান। বাংলাদেশের তিস্তায় কাজ করতে প্রস্তুত চীন রাষ্ট্রদূত। শিক্ষকদের সুখবর দিয়ে গেলেন বিদায়ী উপদেষ্টা। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনার জন্য ঢাকায় দেশটির অতিরিক্ত সচিব। সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মনোয়ার গ্রেফতার। লেবাননে কর্মী পাঠানোর স্থগিতাদেশ প্রত্যাহার। পাকিস্তান থেকে এলো ২৬,০০০ মেট্রিক টন চাল। আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করে জেলেনস্কি চিঠি পাঠিয়েছেন, ভাষণে জানালেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। গত রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইন্স জানান, প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকারের বিষয়ে তাদের অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবে। রমজানে দুপুর ২:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সব সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, রমজান মাসে বেলা ২:৩০ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা মহানগরীর সকল সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পদ্মা সেতু প্রকল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি ও অর্পিত সম্পত্তি ও অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। তৎকালীন মাদারীপুর ভূমি হুকুম দখল কর্মকর্তা ও বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার সহকারী পরিচালক প্রমোদ রঞ্জন ঘটক ও ২ জন সার্ভেয়ার সহ ২৩ জনকে আসামি করা হয়েছে। ২৩টি চেকের বিপরীতে ৯,৯৭,৮৫,০৫৪ টাকা বিভিন্ন নামে তুলে নেয়। তৎকালীন এলএও প্রমোদ রঞ্জন ঘটক এ জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পায় দুদক। এছাড়া একই সময় কর্মরত মোহাম্মদ রাসেল আহমেদ ও মোহাম্মদ নাসির উদ্দিন নামের ২ সার্ভেয়ার জড়িত ছিল। স্থানীয় একটি চক্রের সঙ্গে মিলে প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। সংস্কারের মাধ্যমে দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে সবকিছু ইতিবাচকভাবে করতে হবে এবং কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেওয়া চলবে না। উড়োজাহাজ বানিয়ে সারা দেশে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা। ২৮ বছর বয়সী এই তরুণের প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে এই জুলহাসের হাতে ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়। জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তারেক রহমান সবসময় প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তার নির্দেশে জুলহাসের পাশে দাঁড়িয়েছি।
পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভবন ছেড়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার বিকেল 3:30টার পর তিনি নিজ কার্যালয় থেকে বের হন। এর আগে আজ দুপুর 12টার দিকে থেকে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে তাকে সহ কমিশনারদের অবরুদ্ধ করে রেখেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখানে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে বিকেল 3:30টার পর বিএসইসি চেয়ারম্যানকে নিরাপদে ভবন থেকে গাড়িতে বের হয়ে যেতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন। ঢাকায় চীন দূতাবাসে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রাষ্ট্রদূত বলেন, সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত চীন। তিস্তার নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা উচিত। তবে একটি সার্বভৌম দেশ হিসেবে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিভিন্ন ভাতা বাড়ানোর কথা জানিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বুধবার সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টার দায়িত্ব থেকে বিদায় নেওয়ায় সময় একথা বলেন তিনি। শিক্ষক কর্মচারীদের সুবিধা বাড়ানোর কথা জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শুরুটা করা দরকার। শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। তাদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেটে অন্তত কিছু বাজেটে বাড়াতে পারবো। আমি এখন ঘোষণা দিচ্ছি না, এবছর এবং আগামী বছরের বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের আমন্ত্রণে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। এই সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশ সফরে এসেছেন। আজ বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমরান আহমেদ সিদ্দিকী। এ সময় তিনি তৌহিদ হোসেনকে লেখা ইসহাক দারের একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের হাতে তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই পক্ষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় সাবেক জ্বালানি উপদেষ্টার পিএস মোহাম্মদ মনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। বুধবার এই তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মঙ্গলবার বিকেল আনুমানিক 4:30টায় ঢাকা জেলার ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ মনোয়ার হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক ছিলেন। তিনি বিগত সংসদ নির্বাচনে ধামরাই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 2009-10 সালে তিনি সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল তা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার স্থগিতাদেশ প্রত্যাহার করে। বুধবার লেবাননে বাংলাদেশের দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়। দূতাবাস জানায়, লেবাননে শর্ত সাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্তগুলো হলো, প্রতিটি চাহিদা পত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে। ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ব্যতীত অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে। পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন এবং ভারত থেকে 11,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা 37,250 টন চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, G2G ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা 26,250 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভিসিবি এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে আমদানি করা 11,000 মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভিএসটি ইউনাইট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দর পৌঁছেছে। জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। ইউক্রেনের নেতা ওই চিঠিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনার
টেবিলে বসার আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে একথা বলেন। এ সময় তিনি ওই চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, আমি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এতে লেখা ছিল স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নিতে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত ইউক্রেন। ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।